সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। দর্শক, সর্বঙ্গে ব্যথা ওষুধ দেব কথা, এই প্রবাদের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত হলেও বর্তমানে ব্যথার সর্বাধুনিক চিকিৎসা আমাদের দেশেই সম্ভব। আজ আমরা কথা বলবো কোমর এবং হাঁটু ব্যথা নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, যিনি চেয়ারম্যান অর্থোপেডিক বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ আমাকে আজকে টিম ফার্মাসিউটিক্যালস থেকে আমন্ত্রণ জানানোর জন্য হেলথ ফর লাইফ অনুষ্ঠানে। আর আপনার মাধ্যমে দেশের অগণিত দর্শকদেরও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানিয়ে কিছু জানবার সুযোগ করে দেওয়ার জন্য। নিশ্চয়ই স্যার, আমরা তো আজ কথা বলবো কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা নিয়ে। প্রায় প্রত্যেকটি ব্যক্তি তার জীবদ্দশায় এক কিংবা একাধিকবার কোমর ব্যথায় ভোগেন। এই যে ব্যক্তিরা কোমর ব্যথায় ভুগছেন, এটির পিছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? ডেফিনেটলি আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাদের যেটা ইন্টারন্যাশনালি রেপুটেড আমাদের কিছু বৈজ্ঞানিক ছিলেন, যার মধ্যে হাল্ট, উনি বলেছেন যে 40 বছরের পরে নিয়ারলি প্রায় 80% লোকই কিন্তু কোমর ব্যথায় ভুগবেন, হাঁটু ব্যথায় ভুগবেন। এটি এস্টাবলিশড একটি টার্মিনোলজি। আর এই কোমর ব্যথার বহুবিধ কারণ আমরাও ব্যক্তি জীবনে প্রাইভেট প্র্যাকটিস এবং হসপিটাল প্র্যাকটিসে দেখে থাকি যে বেশিরভাগ রোগী কিন্তু আমাদের আউটডোরে বা ইনডোরে যেগুলো রোগী থাকে বা আমাদের যেগুলো চেম্বারে রোগী আসে, তারা কিন্তু 50 থেকে 60% রোগী কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার রোগী। সুতরাং এর কারণ অবশ্যই সাধারণ জনগণের জানা উচিত যে কারণগুলো কী কী। কোমর ব্যথার কারণ মূলত ধরেন কিছু আছে যে বাচ্চা বয়সে হয়, সেখানে জন্মগত কিছু ত্রুটির কারণে কোমর ব্যথা হতে পারে। যেমন অনেকের মেরুদণ্ডের হাড়টি দুদিকে সমানভাবে গ্রো করে না, একদিকে থাকে আর একদিকে থাকে না, ফলে মেরুদণ্ডটি বেঁকে গিয়ে কোমর ব্যথা হয়। অনেক সময় কিছুই নেই, কিন্তু বাচ্চারা যে আজকে দেখেন যে স্কুল ব্যাগ, একটা বাচ্চা ক্লাস 1-এর বাচ্চা বিশাল বড় ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে, এই স্কুল ব্যাগ বহনের কারণে কিন্তু তাদের কোমর ব্যথা হয়ে থাকে। আর এরপরে অ্যাডোলেসেন্ট যেটা বোঝায়, সেখানেও কিছু কনজেনিটাল জন্মগত ত্রুটির কারণে হতে পারে। অনেক সময় ইনফেকশান, টিবি অথবা এমনিতে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও কিন্তু এই কোমর ব্যথা হতে পারে। আর মেইনলি কোমর ব্যথা যাদের হয়ে থাকে আমাদের বয়োবৃদ্ধ লোক বা যাদের বয়স 40 থেকে উপরে, বেশিরভাগ বয়সী লোক হচ্ছে 60 বা 70 বছর বয়সী লোক, তাদের কোমর ব্যথা হয়ে থাকে। এদের হচ্ছে এই বয়সে গিয়ে কোমর ব্যথার কারণটা সেটি হলো কোমরের হাড়গুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, কোমরের হাড়ের ঘনত্ব কমতে থাকে, এবং কোমরের হাড়ে দুটো হাড়ের মাঝে মাঝে একটি করে ডিস্ক থাকে, যেটাকে আমরা সাধারণ ভাষায় মানুষ বোঝে যে একটি জেলি। এই জেলিটি কিন্তু 40 বছর বয়সের পর থেকে পানি কমতে থাকে। এই জেলির ভিতরে যে জেলিটা থাকে ডিস্কের মাঝখানে, সেখানে পানির পরিমাণ কমতে থাকে, এবং এই পানির পরিমাণ কমতে কমতে একসময় এই জেলিটা ড্রাই হয়ে যায়। তখন কিন্তু দেখা যায় যে জেলিটা পিছনের দিকে ফেটে বের হয়ে আসে, এবং মেরুদণ্ডের হাড়ের পিছনের দিকের মাঝখান দিয়ে ব্রেন থেকে স্পাইনাল কর্ড সহ নার্ভগুলো কিন্তু নামতে থাকে। আচ্ছা। এবং ঘাড়ের থেকে, স্পাইনাল কর্ড থেকে, ঘাড়ের মধ্যে থেকে যে সমস্ত নার্ভগুলো হাতে যায়, আবার কিছু আছে কোমরের ভিতরে, কোমরের ভিতর থেকে পায়ের দিকে যায়। যার ফলে হয় কি যে এটাকেই কিন্তু মূলত জনগণ যেটা জানে, দর্শকরা জানে যে পিএলআইডি রোগ। পিএলআইডি হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিজিজ। তো এটা হচ্ছে দুই হাড়ের মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা থাকে, এই ডিস্কটা জেলিটা যখন ড্রাই হয়ে ফেটে বের হয়ে এসে নার্ভের উপরে চাপ দেয়, তখন কিন্তু আমরা এটাকে বলি যে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডি। এবং এই পিএলআইডির ব্যথা কোমরে হয়, সাথে সাথে পায়ের দিকেও কিন্তু রেডিয়েট করতে পারে। আচ্ছা, তার মানে অসংখ্য অগণিত কারণে একজন ব্যক্তির কোমর ব্যথা হতে পারে। কিন্তু স্যার, আমরা হঠাৎ করে লক্ষ্য করি যে কোনো একজন ব্যক্তি রাতের বেলা ঘুমিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠে বসতে পারছেন না, কিংবা পাশ ফিরতে পারছেন না, কিংবা একদমই দাঁড়াতে পারছেন না। এই যে সমস্যাটি, এটি আসলে কী কারণে? তিনি আগের রাতে একদমই সুস্থ ছিলেন, হঠাৎ করে সকালে উঠে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন কোমর ব্যথায়। এটিও কিন্তু কারণটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন বলে থাকি এটাকে আমরা, যে অকওয়ার্ড পজিশনে যদি কেউ ঘুমায়, বা দেখবেন যে অনেক সময় খুবই সফট ম্যাট্রেসে ঘুমায়, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। আবার অনেকের বসার কারণে দেখবেন যে চেয়ারে অকওয়ার্ড পজিশনে বসে ল্যাপটপে কাজ করছে, যার ফলেও কিন্তু তার এই মেকানিক্যাল ব্যাক পেইনটা হতে পারে। আর ঘুমের মধ্যে মেকানিক্যাল ব্যাক পেইন যেমন হতে পারে যে ঘুমের বিভিন্ন পোশ্চারের কারণে, পজিশনের কারণে, কখনো ডাইন কাতে, কখনো বাম কাতে, কখনো হয়তো চিত হয়ে ঘুমাচ্ছে, অনেকে উপর হয়ে ঘুমায়। এটা কিন্তু আরও মোর ডেঞ্জারাস, কারণ এই উপর হয়ে ঘুমানো ব্যক্তিরা কিন্তু যদি সফট ম্যাট্রেসে ঘুমায়, তাদের কিন্তু কোমরের ব্যথাটা
দেখা যায় রাত্রিবেলায় ঘুমিয়েছে, সকালবেলা ব্যথা নিয়ে এসে উঠছে। আচ্ছা। আবার অনেক সময় ঘুমের ভিতরে হাসি কাশির কারণেও কিন্তু আমাদের শুধু যে মেকানিক্যাল ব্যাক পেইন সেটা নয়, হাসি কাশির মধ্যেও কিন্তু পিএলআইডি রোগটা হয়ে যেতে পারে। যারা বয়োবৃদ্ধ লোক, যাদের আপনার এই জেলিটা ড্রাই হয়ে যায়, হ্যাঁ, তাদের কিন্তু এই ঘুমের মধ্যেও হাসি কাশির মধ্যেও কিন্তু তাদের এই কোমর ব্যথাটা হতে পারে এবং সকালে দেখবেন সে আর বিছানা থেকে উঠতে পারছে না। অনেক ক্ষেত্রে চল্লিশ ঊর্ধ্ব বাবা মায়েরা স্যার এই পিএলআইডিতে ভোগেন এবং অনেকের কাছে এটা কিন্তু অনেক পরিচিত একটি টার্ম। স্যার পিএলআইডিতে আক্রান্ত যারা, তাদের উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? ধন্যবাদ আপনাকে আবারও। পিএলআইডি রোগে যারা ভোগে তাদের সাধারণত কোমর ব্যথা হয়ে থাকে প্রথমত, এবং ধীরে ধীরে সেই ব্যথাটি ডান বা বাম পায়ের দিকে যেতে পারে, অথবা দুই পায়ে কিন্তু সেই ব্যথাটা যেতে পারে। এবং এই যে পায়ে তীব্র ব্যথাটা যায়, এই নার্ভের ব্যথা কিন্তু ইরিটেটিং ব্যথা, এটা অসহ্য ব্যথা, এবং অনেকের শুধু এই ব্যথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অনেকের দেখবেন যে কোমরের বা আপনার থাইয়ের বা পায়ের মাংস শুকিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই মাংস শুকিয়ে যাওয়া বা নার্ভে অবসাদগ্রস্ততা, যেমন ধরেন বোধ পায় না, অনেক সময় দেখা যায় যে আঙুলটা ড্রপ হয়ে গেছে, ফুটটা ড্রপ হয়ে গেছে, আর উঠাতে পারছে না পা, ইত্যাদি কিন্তু সিমটম সাধারণত পিএলআইডিতে হয়ে থাকে। নিশ্চয়ই, তার মানে এ ধরনের জটিলতা হলে তিনি একটু শঙ্কিত হওয়া জরুরি এবং দ্রুত সময়ের মাঝে সুনির্দিষ্টকরণ করা জরুরি আসলেই পিএলআইডি কিনা। তো স্যার, আপনারা আসলে শনাক্তকরণ করেন কি করে, সমস্যাটি কি? ডেফিনেটলি আমরা প্রথমে রোগীর কাছে হিস্ট্রিটা নেই, যে তার হিস্ট্রিটা কি ছিল, সে কি সামনে ঝুঁকে ভারী কিছু উঠার দিকে শুরু হয়েছে, নাকি হাসি কাশির মধ্যে শুরু হয়েছে, নাকি সে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালায় অকওয়ার্ড পজিশনে বসে সেজন্য হয়েছে, নাকি সে ল্যাপটপে বসে সামনে ঝুঁকে অনেক সময় ল্যাপটপে কাজ করে এজন্য হয়েছে। আমরা কারণগুলো খোঁজার চেষ্টা করি, তারপরে সেই হিস্ট্রি মোতাবেক তখন আমরা তাদেরকে এক্সামিনেশন করি। আচ্ছা। এক্সামিনেশনটা হচ্ছে যে রিগার্ডিং তার ব্যথাটা কী ধরনের ব্যথাটা কোমরেই থাকে নাকি ব্যথাটা পায়েও চলে যায়। আর তারপরে আমরা তাদেরকে হিস্ট্রিতে জিজ্ঞাসা করি যে আপনার হাঁটতে কোনো অসুবিধা হয় কি না, হাঁটিয়ে দেখি যে তার হাঁটার মধ্যে কোনো পায়ে কোনো ডিসিমিলিটি আছে কিনা, বা দুই পায়ে কোনো আলাদা কিছু আছে কিনা, যে এক পায়ে হচ্ছে ভালোভাবে উঠাচ্ছে বা টানছে, আর এক পায়ে হয়তো ভালোভাবে উঠাতে পারছে না বা সামনের দিকে প্রসিড করতে পারছে না, ইত্যাদি দেখে আমরা এগুলো চিন্তা করি। তখন তাদেরকে কিছু এক্সামিনেশন আমরা করি, যেমন ধরেন স্পেশাল কিছু টেস্ট আছে আমাদের, যে পাটাকে উঠিয়ে দেখি, এটাকে স্ট্রেট লেগ রাইজিং টেস্ট বলে, সেটা দিয়ে আমরা বুঝি নর্মালি একটা মানুষ 90 ডিগ্রি পর্যন্ত উঠাতে পারবে। আচ্ছা। তো এটা যদি 45 ডিগ্রি, 35 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, ইভেন 70 ডিগ্রিতে ওঠে, আমরা তখন ধরে নিই যে নার্ভের উপরে চাপ আছে, সায়াটিকা বলে থাকে যেটাকে। যে লাম্বাগো, পিএলআইডির জন্য দুইটা সিমটমস, একটা লাম্বাগো মানে কোমরে ব্যথা, আর একটা হচ্ছে সায়াটিকা মানে ব্যথাটা পায়ের দিকে যাওয়া। আচ্ছা আচ্ছা। তো যার কারণে এই টেস্ট করার পরে আবার তার বোধ শক্তিটা আমরা দেখি, আঙুলের স্ট্রেংথ দেখি, মাসেল পাওয়ারগুলো দেখি, জার্টস দেখি, ইত্যাদি ক্লিনিক্যাল টেস্টের পরে আমরা যখন একটা মোটামুটি একটা সাসপিশনে আসি যে ইট ইজ পিএলআইডি, তখন কিন্তু আমরা তাকে কি করি, আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন দিই। প্রথমত একটা এক্সরে দিই, যে তার মেরুদণ্ডে কোনো প্রকারের হাড়ের ক্ষয় বৃদ্ধি আছে কিনা, ডিস্ক ফেসটা কমে গেছে কিনা। তারপরে আমরা এটাকে কনফার্ম করি বাই দ্য এমআরআই। আচ্ছা। এমআরআই দিয়ে যখন কনফার্ম করলাম ইয়েস ইট ইজ পিএলআইডি রোগ, তখন আমরা কিন্তু বলি যে হ্যাঁ আপনার প্রোলাপস টাম্পার ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিজিজ বা আপনার পিএলআইডি রোগ হয়েছে। নিশ্চয়ই, কিন্তু স্যার এই যে আপনি বললেন পরীক্ষা করার আগে কিছু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন করানো দরকার, যেটি আপনারা একদম পেশেন্টকে সামনে রেখে করিয়ে থাকেন, কিন্তু অনেকেই তো সেটি করাতে পারে না কিংবা করাচ্ছে না। আবার অনেকেই দেখা যাচ্ছে এত বেশি সতর্ক যে নিজেরাই গিয়ে এমআরআই করিয়ে ফেলছেন। আসলে কোন পর্যায়ে গেলে এমআরআই করার প্রয়োজন, আদৌ তার প্রয়োজন রয়েছে কিনা, বিষয়টি নিয়ে তিনি আসলে একদমই চিন্তিত নন। নিজেরাই গিয়ে এমআরআই করাচ্ছেন এবং করানোর পরে রিপোর্ট নিয়ে অনেক ক্ষেত্রে চিকিৎসকের কাছে যান যে আমার এমআরআই রিপোর্ট এটা, আমার কি পিএলআইডি হয়েছে কিনা বা কোমরে আমার কি জটিলতা হয়েছে। এটি কিন্তু আপনি একটা ভালো প্রশ্ন অবতারণা করেছেন। বেশিরভাগ রুগী কিন্তু দেখা যায় যে কোনো ডাক্তারের কাছে গেলেই আমরা হঠাৎ করে প্রথমে এমআরআইটা দিয়ে দিই। আমরা রুগীর গায়ে অনেকেই হাত দিতে চাই না, অনেকেই আমরা এক্সামিনেশন করতে চাই না, কিন্তু আমাদের কিন্তু পিএলআইডি রোগটি প্রায় মোর দ্যান 70-80% আমাকে ক্লিনিক্যাল এক্সামিনেশনে অ্যাজাম্পশন করতে হবে। এমআরআই যাকে তাকে যত্রতত্র দেওয়া যাবে না, কারণ এটা একটি দামি পরীক্ষা। তাছাড়া হচ্ছে যে এই পরীক্ষা তো হর হামেশা কারোর করার দরকার নেই। এখানে যার ডেফিনেটিভ আমাদের নার্ভ দুর্বল আসছে, মাংস শুকিয়ে যাচ্ছে, বোধশক্তি পাচ্ছে না আঙুলের দিকে বা পায়ের দিকে, হাঁটতে অসুবিধা হচ্ছে, ডেফিনেটিভ প্যাটার্ন যদি থাকে সিমটম অ্যান্ড সাইন্সে, তখন আমরা শুধুমাত্র এমআরআই করে কনফার্ম করতে পারি।
ইয়েস এর পিএলআইডিটা কোন পর্যায়ে আছে, এর কি ওষুধ দিয়েই ভালো হবে, এক্সারসাইজ দিয়ে ভালো হবে, ফিজিওথেরাপিতে ভালো হবে, নাকি অপারেশন যোগ্য। যদি অপারেশনের চিন্তা ভাবনা মনে হয় যে না তার অপারেশন লাগতে পারে, তখনই কিন্তু কেবল আমি ব্যক্তিগতভাবে এমআরআইটি দিয়ে থাকি। যে এমআরআই দিয়ে কনফার্ম করি যে ওকে ফাইন, তার অনেক বেশি ডিস্ক প্রলাপস হয়েছে, অনেক বেশি নার্ভের উপরে চাপ আসছে, তার অপারেশন লাগবে, সুতরাং তাকে এমআরআইটি করিয়ে আমি কনফার্ম করার চেষ্টা করি। তার মানে স্যার অবশ্যই এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা জরুরি যে যে কোনো ধরনের পরীক্ষা করার আগে আগে ফিজিক্যাল এক্সামিনেশন কিংবা ক্লিনিক্যাল এক্সামিনেশন এটি করার পরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন। স্যার ইনভেস্টিগেশনের পরে আসলে চিকিৎসা পদ্ধতিতে নিশ্চয়ই চলে আসবো আমরা। কী কী ধরনের সুবিধা রয়েছে আমরা তো জেনে থাকি বা আমাদের একটি ধারণা রয়েছে যে কারো পিএলআইডি হয়েছে তার মানেই তার সার্জারি, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? এটি একেবারে মিথ্যা কথা এবং অবান্তর কথা। 95% পিএলআইডি রোগী কিন্তু আমরা ঔষধপত্র দিয়ে, দ্যাট ইজ কনজারভেটিভ ট্রিটমেন্ট, সেখানে আমরা ঔষধ দিয়ে থাকি, উপদেশ দিয়ে থাকি, কিছু ব্যায়াম শিখিয়ে থাকি, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের 95% পিএলআইডি রোগ ভালো হয়ে যায়। অনলি 5% ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়, এবং সেটাও কিন্তু অন্তত পক্ষে 6 সপ্তাহ মেডিসিন খাইয়ে, ব্যায়াম করিয়ে, ফিজিওথেরাপি দিয়ে, রেস্ট দিয়ে যদি রেসপন্স না করে তখনই কেবল কিন্তু আমরা অপারেশনের দিকে যাই। সুতরাং এটি একেবারেই মিথ্যা কথা যে পিএলআইডি হলেই অপারেশন করতে হবে। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে স্যার কাদের ক্ষেত্রে অপারেশন করা জরুরি এবং কোন পর্যায়ে মেডিসিনের মাধ্যমে রিকভারি করা সম্ভব? ডেফিনেটলি, যেমন ধরেন যে পিএলআইডিতে শুধু একটু দুইটা হাড়ের মাঝে যে ডিস্কটি থাকে সেটি জাস্ট একটু বালজিং আছে, এই বালজিংয়ের কারণে নার্ভে ইরিটেশন হয়ে ব্যথা হচ্ছে, এই ধরনের ব্যথা রেস্ট নিলে, মেডিসিন খেলে, এক্সারসাইজ করলে ভালো হয়ে যায়, কিছু উপদেশ আছে সেগুলো মেনে চললে ভালো হয়ে যায়। আবার আছে ধরেন কিছু আছে এমনও যে ডিস্ক আপনার এক্সট্রুডেট হয়ে গেছে, মানে আরও কিছুটা বাইরের দিকে বের হয়ে গেছে, অথচ ক্যানেলের ভিতরে, স্পাইনাল ক্যানেলে অনেক বেশি স্পেস আছে, যে যার কারণে নার্ভে তেমন একটা চাপ নেই, সামান্য ইরিটেশন আছে, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অপারেশন করার দরকার নেই। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেক বেশি ডিস্ক প্রলাপস হয়েছে, নার্ভের উপরে চাপ দিয়ে নার্ভকে অবশ করে ফেলতেছে, পায়ের মাংস শুকিয়ে যাচ্ছে, জার্কস তার অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, এগুলো টেস্টের আবারও কিন্তু আপনাকে ওইখানটাই আসতে হবে। এমআরআই দেখে কিন্তু আপনি অপারেশন করতে পারবেন না। এমআরআইকে অবশ্যই আপনাকে মিলাতে হবে ক্লিনিক্যাল কোরিলেশনে, যে ইয়েস অনেক বেশি নার্ভে চাপ, নার্ভ অকেজো হয়ে যাচ্ছে, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা পিএলআইডির অপারেশন করে থাকি। আদারওয়াইজ বেশিরভাগ 95% ক্ষেত্রেই আমরা মেডিসিন দিয়ে বা এক্সারসাইজ করিয়ে এবং অ্যাডভাইস দিয়ে কিন্তু এরা ভালো হয়ে যায়। এবং এই ক্ষেত্রে স্যার নিশ্চয়ই আপনি অ্যাডভাইস করবেন যে প্রাইমারি স্টেজে বা কারো কোমর ব্যথা হলে সেটি যদি রেডিয়েট হয়ে পায়ের পেছন দিকে যায়, প্রাইমারি অবস্থায় যেন তিনি সঠিকভাবে ট্রিটমেন্ট গ্রহণ করেন। কারণ আমাদের দেশে কিন্তু বেশিরভাগ রোগীরাই বিভিন্ন ফার্মাসি থেকে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কখনোই চিকিৎসকের কাছে শুরুতে যান না, এবং একটি পর্যায়ে পরে যখন দেখা যায় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করছে তখন গিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? ডেফিনেটলি আপনার কোমরে ব্যথা হলে, যে কোনো মানুষেরই যখনই কোমরে ব্যথা হবে, বিশেষ করে যারা বয়োবৃদ্ধ লোক, তাদেরকে অবশ্যই প্রথমেই মেডিসিন শপে গিয়ে ব্যথার ওষুধ আপনারা খাবেন না। খেয়ে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে অনেকে কিডনি নষ্ট করে আমাদের কাছে আসে। আপনারা এই ব্যথার ওষুধ যেমন ভালো আছে, ব্যথার ওষুধের চরম ক্ষতি করে, কিডনি নষ্ট করে, গ্যাস্ট্রিক আলসার করতে পারে, আরও অনেক রকমের কমপ্লিকেশন এই ব্যথার ওষুধে আছে। সুতরাং আপনারা অবশ্যই প্রথমেই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং আমি বলতে চাই যে প্রাইমারি লেভেলে আমাদের দেশে এখনও এমবিবিএস ডাক্তাররা, তারা এই চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট সমর্থ, তারা বুঝতে পারেন এবং ব্যথার ওষুধ কোনটি কতদিন খাওয়াতে হবে তারা সেটা জানেন। আমার মনে হয় যে প্রথমেই আপনার দোরগোড়ায়, এখন তো কমিউনিটি হেলথ এবং কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের যেটি এজেন্ডা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব প্রজেক্ট, সেখানেও কিন্তু আমাদের এই সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল, কমিউনিটি মেডিকেল অফিসার যারা আছে, যাদেরকে আমরা স্যাকমো বলে থাকি, তাদের পদায়ন করা হয়েছে। অ্যাটলিস্ট তাদের কাছে গিয়ে আপনার একটা পরামর্শ নিন, পরবর্তীতে থানা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমবিবিএস ডাক্তার যথেষ্ট পরিমাণ আছে সারা বাংলাদেশি, তাদের শরণাপন্ন হন এবং চিকিৎসা গ্রহণ করুন। তারাই শুধু বুঝতে পারবে যে কোনটি বিশেষজ্ঞর কাছে পাঠাতে হবে। তখন যদি তারা মনে করে যে এটাকে অর্থোপেডিক বিশেষজ্ঞ বা মেরুদণ্ড বিশেষজ্ঞর কাছে পাঠানো দরকার, তারাই কিন্তু তখন পাঠিয়ে দেবেন। আমার মনে হয় সঠিক চিকিৎসার জন্য এই রেফারেল সিস্টেমটাকে আমাদেরকে মেনে চলা উচিত, জনগণেরও মেনে চলা উচিত। একদম, প্রত্যেকটি ব্যক্তি যদি সচেতন হতে পারে হয়তো বা জটিলতার পরিমাণ আমরা
অনেকাংশে কমিয়ে আনতে পারবো। স্যার একটি বিষয়ে আলোচনা করতে চাই, যেহেতু পিএলআইডির চিকিৎসা ছিলাম আমরা, দেখা যায় যে সার্জারি করাচ্ছে কোনো ব্যক্তি, কিন্তু সঠিকভাবে সার্জারিটা সম্পূর্ণ হচ্ছে না, কিংবা সার্জারি করার পরেও আবার একই কমপ্লিকেশন রয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে কি কারণে? ধন্যবাদ আপনাকে আবারও। এটি একটি বাংলাদেশের জন্য একটা যথোপযোগী একটা প্রশ্ন করছেন আপনি। এখন আমরা দেখতে পাই কি যে সামান্য একটি ব্যথাতেই অনেক সময় সার্জারি করে থাকে। কিছু জুনিয়র গ্রুপের আমাদের ছাত্ররা আছেন, বিভিন্ন সাবজেক্টে নিউরো সার্জারি বলেন, আমার স্পাইন সার্জারি বলেন, অর্থোপেডিক্সের বলেন, তারা কিন্তু দেখা যায় ব্যথা হলেই সাধারণত সামান্য একটি এমআরআই বালজিং আছে, অপারেশনের দিকে চলে যায়। কখনো এটা করা যাবে না। এই ব্যথা বালজিং ডিস্কের উপরে শুধুমাত্র ব্যথার জন্য যদি আপনি অপারেশন করেন, এই রোগীর ব্যথা কোনোদিনও ভালো হবে না। তখন কিন্তু বারবার ঘুরতে থাকবে, রোগীর মনে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে যে অপারেশন করলেই বোধহয় এরকম খারাপ হয়ে যায়। আপনাকে স্ট্রিক্ট ইন্ডিকেশন মেনটেন করতে হবে। অনলি 5%, আমি পূর্বেও বলেছি, 5% ক্ষেত্রে সার্জারি নিডেড। সেখানে আমরা অ্যাসেস করি ক্লিনিক্যালি এবং বাই সিন দ্য এমআরআই। যদি এটাতে আমাদের ইন্ডিকেশন থাকে, ডেফিনেটলি আমাদেরকে অপারেশন করলে সেই রোগীর রেজাল্ট ভালো। এখন আপনি আরেকটি প্রশ্ন করছেন যে বারবার হয়। হ্যাঁ, 1 থেকে 2% ক্ষেত্রে সারা বিশ্বেই পিএলআইডি অপারেশন করলে আবার পুনরায় সেই স্থানে হতে পারে। আবার ওর অ্যাডজাসেন্ট যে ডিস্ক আছে, ওর পাশের ডিস্কটা যেটা আছে উপরে নিচে, সেখানেও হতে পারে। কিন্তু সেটা হলেই যে একেবারে ভয়ের কিছু সেটি নয়, সেটারও চিকিৎসা আছে এবং সেটাও আবার পুনরায় অপারেশন করলে সেটা ভালো হয়ে যায়। সুতরাং এই অপারেশন নিয়ে ভয় পাওয়ার কোনো যুক্তি নেই। আর বাংলাদেশের এখন আর সেই দিন নেই আপনার যে মেরুদণ্ড অপারেশন করলেই প্যারালাইসিস হয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ততা হওয়া, এটার এখন আর সুযোগ নেই। বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের যে সমস্ত আধুনিক অপারেশন আছে, আমাদের দেশেও এখন আমরা অনেক স্পাইন সার্জন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন এগুলো করে থাকি। আমাদের যেমন ওপেন ডিস্কেক্টমি করে থাকি, আমরা মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো ডিস্কেক্টমি করে থাকি, আমরা এন্ডোস্কোপ দিয়ে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি করে থাকি। সুতরাং অ্যাডভান্স দেশের সকল সুযোগ সুবিধাই এখন বাংলাদেশে আছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্যার আপনি বলেছেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এই কারণেই যে আমাদের দেশে বড় ধরনের কোনো সার্জারি করার ক্ষেত্রে রোগীরা এখনও আমাদের উপর ভরসা করতে পারে না। কিন্তু এই যে আপনি চমৎকার একটা কথা বলেন, অত্যাধুনিক সমস্ত ইনস্ট্রুমেন্ট এখন আমাদের দেশে রয়েছে, আর আপনারা সেটিকে একদম বিশ্বমানের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই কারণে আমরা অত্যন্ত আনন্দিত। স্যার, যদি সঠিক সময়ে একজন ব্যক্তি অপারেশন না করে কী কী ধরনের জটিলতা হতে পারে? এইখানেও পিএলআইডি রোগের ক্ষেত্রে কিন্তু একটা ডাইলেমা আছে। আপনি একজন চিকিৎসক, আপনি বোঝেন যে পিএলআইডি রোগী অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অপারেশনের ইন্ডিকেশন আছে, কিন্তু অনেকে হয়তো গরিব মানুষ, অর্থকরীর সমস্যায় বা সঠিক জায়গায় না আসার কারণে কিন্তু অপারেশন করাতে পারে না। সে সমস্ত রোগীও কিন্তু আমার ব্যক্তিগত আমার যে দীর্ঘ জীবন, আমি ধরেন প্রায় 28 বছর প্লাস আমার চাকরি, এবং আমি এই মেরুদণ্ড এবং স্পাইনে এগুলোতে কাজ করি হচ্ছে 96 থেকে। তো আমার জীবনে আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে অনেক রোগী কিন্তু ওষুধপত্র খেয়ে এক্সারসাইজ করে নিজেরাই হাঁটাচলা করতে করতে অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এখানেও কিন্তু একটা বৈজ্ঞানিক কিন্তু একটা আপনার এক্সপ্লেনেশন আছে। সেটি হচ্ছে যে ডিস্ক প্রলাপস হলেই সবসময় যে অপারেশন করতে হবে, চাপ সরাতে হবে, সেটিও কিন্তু সত্য নয়। অনেক সময় আমাদের বডি ডিফেন্স আছে, আমাদের বডিতে ম্যাক্রোফেজ নামক এক ধরনের সেল আছে, তারা কিন্তু যেখানে ইনফ্লামেশন হয় ওখানে গিয়ে হাজির হয় এবং সেটাকে খেয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় এই ডিস্কগুলো কিন্তু যেখানে এক্সট্রুশন হলো বা বের হয়ে আসলো, সেখানে ইনফ্লামেশন থাকে, প্রদাহ থাকে, যার ফলে এরা কিন্তু গিয়ে সেখানে আক্রমণ করে এবং ওই যখনই তার এই ইনফ্লামেটরি ফ্লুইডগুলো কমে যায় তখন কিন্তু, এবং ম্যাক্রোফেজ যখন এটাকে খেয়ে ফেলে তখন কিন্তু চাপটা অটোমেটিক্যালি বডির যে সিস্টেম আছে, আল্লাহ পাক যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন সেটার মাধ্যমেও কিন্তু অনেক সময় এটা চাপটা সরে যায়, তখন কিন্তু রোগী ভালো হয়ে যায়। সুতরাং অপারেশন না করলেই যে সে মরে যাবে, প্যারালাইসিস হবে, এটি কিন্তু সত্য নয়। তার মানে লাইফস্টাইলে কিছুটা মডিফিকেশন আনা প্রয়োজন না স্যার? লাইফস্টাইল মডিফিকেশনের বিকল্প কিছু নেই, এবং তিনি যদি চিকিৎসকের দিয়ে অ্যাডভাইস মেনে অবশ্যই ঘর হামেশা বিভিন্ন ধরনের বিভিন্ন মেডিসিন না খেয়ে তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলেন, অবশ্যই তিনি সুস্থ থাকতে পারেন। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সাথে সাথে টিম ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সাথে সাথে চ্যানেল 24কেও ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।